প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওয়াইদুর রহমান, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়। আমি দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সবাই জানি আজকে করোনা মহামারীর সময়ে আমরা যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, সেই বিষয়টা এখন আমরা দীর্ঘদিন যাবৎ প্রচার প্রসার হচ্ছে, সেই হিসেবে আমরা সবাই বিষয়টা জানি। হয়তো আমরা অনেকে এটাকে অবহেলা করি, কিন্তু এই করোনার মহামারীর সময়ে এই অবহেলার কারণে হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারি, করোনা আক্রান্ত হতে পারি, আমার মাধ্যমে আরেকজন আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, শিক্ষার্থীর অভিভাবকদেরকে সবাইকে অনুরোধ করা যাচ্ছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যতটুকু সম্ভব বাসায় রাখতে চেষ্টা করবেন। অযথা ওদেরকে বাহিরে ঘুরতে দিবেন না। একান্ত প্রয়োজনে যদি বাহিরে যেতে হয় তাহলে অবশ্যই যাতে মাস্ক ব্যবহার করেন। বাহির থেকে আসার পর আমরা হাত মুখ যাতে ভালোভাবে সাবান দিয়ে ধুই, সেই বিষয়গুলো আপনি সবাই আমরা আমাদের সন্তানদের প্রতি সেই খেয়াল রাখবো। ওরা যাতে কোনোভাবে বাহিরে অযথা ঘোরাফেরা না করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি থেকে বিভিন্ন প্রকার গতি বিষয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে স্থিতি এবং গতি এই দুইটা বিষয় বুঝেছি। আশা করি তোমরা শিক্ষার্থীরা সবাই বুঝেছ। স্থিতি আমরা জানি একটা বস্তুর সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দু, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যখন স্থির থাকে, যেমন আমি ধরো টেবিলটার সাপেক্ষে দাঁড়ায় আছি, টেবিলটা স্থির, আমি এবার দাঁড়ায় আছি, টেবিলের সাপেক্ষে আমি স্থির। আবার যখন আমি হাঁটা শুরু করলাম, টেবিলটা কিন্তু স্থির আছে, তাই টেবিলটার সাপেক্ষে কি আমি গতিশীল। তাইলে এখন আমরা স্থিতি গতি বিষয়টা জানছি। সময়ের সাপেক্ষে, পারিপার্শ্বিক সাপেক্ষে যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন স্থিতি, আর বস্তু যখন চলমান থাকে তখন এটা গতি। এখন এই গতি থেকে আমরা বিভিন্ন প্রকার গতি বিষয়, গতি বিভিন্ন প্রকার হতে পারে, তার মধ্যে আমরা কিছু গতি আলোচনা করব। যেমন প্রথমে আসা আমাদের বইয়ে তোমাদের এই বিভিন্ন প্রকার গতি তৃতীয় অধ্যায়ে সে কিছুগুলো আছে, কিন্তু এখানে আমরা বই থেকে কিছু অংশ আলোচনা করবো নিজে থেকে। সরল রৈখিক গতি প্রথমে আছে তোমাদের বই মধ্যে। সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি হলো সাধারণত আমরা জানি সোজা রাস্তায় যে চলাটা, সোজা পথে চলা, বা কোনো বস্তু যখন সোজা বা সোজাসুজিভাবে গতিশীল থাকে। যেমন আমরা কিন্তু জ্যামিতির ক্ষেত্রে আমরা করেছি সরল রেখা, বক্ররেখা, একটা আসলে বাঁকা, ঠিক আছে, বর্ণমুখী, আর একটা আসলে একদম সোজা। সরল রৈখিক গতি মানে সরল বরাবর, সোজা বরাবর, সরল রেখা বরাবর যে গতি। যেমন আমি রাস্তার মধ্যে সোজা বলে আসছি, একদম সোজা বলে, তখন এটা আমার সরল রৈখিক গতি। আমি কলমটাকে এইভাবে যদি কোনো বাধা বিপত্তি না হয় এইভাবে ছেড়ে দিলাম, তখন এটা কিন্তু সোজা নিচের দিকে নামতেছে, ঠিক আছে। এটা হলো সরল রৈখিক গতি। এইভাবে সরল রৈখিক গতি কিন্তু আমাদের অনেক, সরল রৈখিক গতির অনেক ধরনের উদাহরণ আছে। তার মধ্যে আমরা কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিকে সরল রেখা মানে সোজা পথে, সোজাসুজি যদি যায় তখন এগুলো কি সরল রেখা। এর মধ্যে আমরা উদাহরণ দিলাম কি, সোজা পথে হাঁটা, সোজা পথে গাড়ি চালানো, ঠিক আছে। এই কলমটাকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া এটা সোজাসুজি মাটিতে পড়ে গেল। এই ধরনের আরো অনেক উদাহরণ আছে। আমি সোজা রাস্তায় সাইকেল চালালাম, একদম সোজা সরল রেখা। এই গতিগুলো হলো সরল রৈখিক। এই গতিগুলো সরল রৈখিক গতি। এরপর আছে ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে
সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে সেটাকে ঘূর্ণন গতি বলে। একটা নির্দিষ্ট বিন্দুরে কেন্দ্র করে, যেমন আমি এখানে দাঁড়ায় আছি, আমার চারপাশে আমার হাতে আমার শরীরে বাঁধা অবস্থায় আমাকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা তোমরা ঘুরতেছো এভাবে সার্কেল আঁকে। যেমন আমরা স্কুলে দৌড় প্রতিযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যখন হয়তো আমি কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে গোল চক্কর করে যখন দৌড় দেয় সাইকেল দৌড়, তখন কিন্তু মাঝে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থাকে, এটাকে এগুলো আমরা একটা সার্কেল করি। এই সার্কেলের চতুর্পাশে কিন্তু আমি দৌড়তেছি। অথবা সবচেয়ে আমাদের বাসায় উদাহরণ আছে, যেমন ধরো আমি যে পাকা, এই পাকাটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্র করে এই পাকনাগুলো করতেছে, ডানাগুলো করতেছে। ঘড়ির কাঁটাগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কিন্তু করতেছে। এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে যখন ঘুরে, তখন এই গতিরে কি ঘূর্ণন গতি। আর তোমাদের বইয়ের মধ্যে আছে দেখো চাঁদের গতি। চাঁদ কিন্তু পৃথিবীর একটা উপগ্রহ, ওই চাঁদ কিন্তু পৃথিবীর কেন্দ্র করে কি ঘুরতেছে। তার মানে চাঁদের গতিটা কি এটা ঘূর্ণন গতি। পৃথিবীর চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র করে এটা ঘুরতেছে। তাহলে এইভাবে দেখা গেছে কি ঘূর্ণন গতির আরো অনেক উদাহরণ আছে। এখানে বাস্তব আমরা কিছু দেখলাম, পাকার গতি, ঘড়ির কাঁটার গতি, চাঁদ পৃথিবীর কেন্দ্র করে ঘুরতেছে। এইভাবে আমরা যখন সাইকেল ধরে শিক্ষার্থীরা তোমরা যখন সাইকেল ধরা, তখন সাইকেলের যে চাকা, এই চাকাটা কিন্তু এইভাবে ঘুরতেছে। তার মানে চাকাটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুরে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে চাকার গতিটাও কিন্তু ঘূর্ণন গতি। এভাবে দেখা গেছে আরো অনেক, যেমন ধরো এই একটা সুতার মধ্যে একটা বস্তু এবারে আমি এভাবে পড়াইতেছি, তখন এই যে বস্তুটা যে করতেছে, আমি আমার হাতটা হলো কেন্দ্র, এটার কেন্দ্র করে এভাবে করতেছি। এভাবে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো বিন্দুকে যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তখন এই ধরনের ঘূর্ণন। ঘূর্ণন গতিতে আমরা বাস্তব অনেক উদাহরণ থেকে, যেমন বললাম আমি পাকার গতি, ঘড়ির গতি, চাঁদের গতি, সাইকেলের চাকার গতি, মোটরসাইকেলের গতি, এই ধরনের গতি হলো ঘূর্ণন গতি। তারপর আমরা দেখি চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে, তখন থেকে চলন গতি। যেমন ধরো এই ডাস্টারটা যখন এইভাবে চলতেছে, কলমটাই ধরো, এই ডাস্টারটা যখন এভাবে চলতেছে, তখন ডাস্টারের সকল অংশ কিন্তু একসাথে যাইতেছে একই দিকে। তখন এই যে ডাস্টারটা যে চলমানটা, এটি হলো চলন গতি। মানে সম্পূর্ণ অংশ একই সময়ে একই দিকে চলমান থাকে, সম্পূর্ণ অংশ একই সময়ে একই দিকে যখন চলমান থাকে, তখন এটি হলো কি চলন গতি। এটি হলো চলন গতি। এরপর আছে পর্যায়বৃত্ত। কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, সেইটাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন আমাদের হৃৎপিণ্ড আছে, আমাদের বইয়ের মধ্যে যে উদাহরণটা, হৃৎপিণ্ড কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপডাউন করতেছে। ঠিক আছে, ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট, যেমন ধরো 12টা, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এই 12টার মধ্যে আবার আসতেছে ঘুরে ফিরে আসতেছে। এই যে বৈদ্যুতিক পাখা, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আবার আসতেছে। ঠিক আছে, তাইলে একটি নির্দিষ্ট সময় পর কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, সেটাকে পর্যাবৃত্ত। ঘড়ির কাঁটা এই যেভাবে ঘুরে আবার এখানে আসছে, আবার এভাবে ঘুরে আবার এখানে আসছে, আবার এভাবে ঘুরে আবার এখানে আসছে। তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর কি, যেমন ধরো সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর 12টা থেকে শুরু হয়েছে, 60 সেকেন্ড পর ঘুরে আবার 12টায় আসছে, 60 সেকেন্ড পর ঘুরে আবার 12 আসছে, একটা নির্দিষ্ট সময়। এবং এটা একই দিক দিয়ে আসতেছে, একবার এই দিক দিয়ে আসছে আর একবার এই দিক দিয়ে ঘুরে আসছে। ঠিক আছে, অনুরূপভাবে এই পাকাটাও থেকে গেছে, যদিও পাকাটা আমরা
এই খুব গতিতে চলে আমরা বুঝতে পারি না, কিন্তু পাখাটা যখন গতিতে চলে একটা নির্দিষ্ট গতি যখন তুমি রাখবা পাখাটা, তখন দেখা গেছে এই পাখার ডানাগুলো একটা নির্দিষ্ট সময়ে সে একটা গতিতে চেষ্টা করবে, তাই না? পর্যাবৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু, যেমন ধরো ঘড়ি একটা নির্দিষ্ট বিন্দুতে যেমন 12টা কাটাতে 12, এটা সেকেন্ডে কাটাটা ঘুরে গিয়ে এই 12 ঘুরে গেছে, আবার ঘুরে আবার 12 ঘুরে গেছে, আবার ঘুরে আবার 12 ঘুরে গেছে। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর যাইতেছে, 60 সেকেন্ড পর আবার ওটার মধ্যে যাইতেছে, আবার 60 সেকেন্ড পর যাইতেছে, এবং একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে যাইতেছে, তাই না? কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, সেটাকে পর্যায়বৃত্ত গতি, তাইলে। আর আরেকটা জিনিস আমরা জানি, তোমাদের বই যেটা লিখছে ঘূর্ণন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, কারণ ঘূর্ণন গতিতে কিন্তু লিখছে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান্তরাল বজায় রেখে ঘুরতে থাকে, যেমন ঘূর্ণন গতির উদাহরণ কি ঘড়ি কিন্তু পর্যায়বৃত্ত উদাহরণ, আবার বৈদ্যুতিক পাখা পর্যায়বৃত্ত গতির উদাহরণ, ঠিক আছে? তাহলে এইভাবে দেখা গেছে একটা নির্দিষ্ট সময় পর পর যখন ঘুরতে থাকে তখন এটা কি ঘূর্ণন গতি। আবার কোন নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে সেটাকে পর্যাবৃত্ত গতি। তাইলে আমরা গতি আবার আমরা আলোচনা করতেছি, প্রিয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, আমরা যাতে এখানে ভালোভাবে শিখতে পারি, এই জন্য কিন্তু অল্প আলোচনা করে গেছে, অল্প আলোচনায় আমি যাতে এই ভালোভাবে আয়ত্ত করতে পারি। আবার আমরা দেখতেছি সরল রেখায় গতি। কোনো কিছু যদি সরল রেখা যায় তাহলে তার গতিকে সরল রেখা। সরল রেখা যায়, সোজা পথে যায়, ঠিক আছে? সরল মানে এখানে আঁকা বাঁকা কিছু না, ঘূর্ণনও নাই, বাঁকা পথে না, সরল রেখা, বক্ররেখা পথে, তখন এটা হলো কি সরল রেখা। সরল রেখা বরাবর, যেমন ধরো তুমি রাস্তাটা মনে করো একটা সোজা রাস্তা, তখন এটা কিন্তু একটা সরল রেখা, একদম সোজা। এখান থেকে আমি যাইতেছি যেদিকে যাবো রাস্তাটা একদম সোজা, কোনো বাঁক নাই, তখন ওই রাস্তাতে আমি মোটর সাইকেলে যাইতেছি অথবা হেঁটে যাইতেছি, তখন এটা আমার গতি রেখা সরল রেখা। এটা হলো কি সরল রেখা। অথবা আমি কলমটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া থেকে সোজা, যদি কোনো বাধা বিপত্তি না পাই সোজা কিন্তু এটা মাটিতে পড়ে যাবে, তাহলে এই যে যাইতেছি এটা সোজা অবস্থায় গেল সরল রেখা। এরপর আছে ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান্তরাল বজায় রেখে, একটা নির্দিষ্ট বিন্দু, যেমন আমাকে কেন্দ্র করে মনে করো তোমরা শিক্ষার্থীরা চতুর্পাশে করতেছো, তো আমি একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব, মানে এখান থেকে এইদিকে যতটুকু এটা এতটুকু, এই পিছনে এতটুকু, এটা এইভাবে তোমরা করতেছো, এইভাবে একটা আমাকে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি করছো, একটা বৃত্ত বানাইছো, এই বৃত্ত দ্বারা তোমরা করতেছো আমাকে কেন্দ্র করে, তখন আমি কি একটা নির্দিষ্ট বিন্দু, আর তোমরা কি আমার থেকে সমান দূরত্ব বজায় রেখে করতেছো, তখন এই যে ধরনের গতি ঘূর্ণন। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন সমদূরত্ব বজায় রেখে দূরত্বটা সমান থাকে, যেমন ঘড়ি কাটা পাকার গতি, এগুলো কিন্তু পাকার ডানা কিন্তু এই সমান দূরত্বে থাকে ঘুরতেছে, ঘড়ি কাটাটা কিন্তু সমান দূরত্বে, তো এইভাবে সমান দূরত্ব বজায় রেখে যখন ঘুরতে থাকে তখন এটা কি ঘূর্ণন, সমান দূরত্ব বজায় রেখে। আর আমরা হুবহু এখানে মুখস্থ করে আমরা নিজে থেকেও কিন্তু লিখতে পারি, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, ঠিক আছে, ঘুরতে থাকে তখন এগুলি ঘূর্ণন। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যখন ঘুরতে থাকে তখন এগুলি ঘূর্ণন। এইভাবে আমি বলে দিতে পারি, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকলে এটা হলো কি ঘূর্ণন। তারপর আছে চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে, সকল কণা কোনো দিকে একটা বস্তু, এটা যখন এই অংশটা যখন এখানে চলে যাবে তখন এই অংশটা কিন্তু এখানে চলে যাবে, তার মানে এটার ভিতরে সম্পূর্ণ যে কণা আছে এই সম্পূর্ণ কণা কি যে এইভাবে একসাথে যাইতেছে, এই জায়গাটা এই অংশটা কম গেছে এই অংশটা বেশি গেছে এমন হবে না, সম্পূর্ণ অংশ যে একসাথে একই দিকে যাইতেছে, ঠিক আছে, তখন এটা হলো কি চলন গতি। যেমন ধরো ট্রেন, আমরা ট্রেন বাস এগুলোতে চলি, ট্রেন কিন্তু দেখা গেছে কি ইঞ্জিন আর পিছনের যে বগি আছে সবগুলোর কিন্তু একসাথে নিয়ে যেতেছে, কোনো কারণে যদি ছুটে যায় গেলে ব্যতিক্রম, কিন্তু এমনিতে দেখা গেছে কি ইঞ্জিনটা 5 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, এখান থেকে মনে করো ইঞ্জিনটা, এটা ধরো ট্রেনটা, এখানে ইঞ্জিন, ঠিক আছে, এটা মনে করো 5 মিনিটে
এখান থেকে ইঞ্জিনটা মনে করো এখানে গেছে, ঠিক আছে, এখানে গেল 5 মিনিট। তখন এই বগিটা যে লাস্টের যে বগিটা এটাও দেখা গেছে 5 মিনিটে কি এখান থেকে এখানে যতটুকু গেছে এটাও এখান থেকে যদি 5 মিটার যায় 5 মিটার, তাহলে এই লাস্ট বগিটাও কি এখান থেকে সে এতটুকু পর্যন্ত মনে করো 5 মিটার যাবে সর্বশেষ। তার মানে ওই ট্রেনটার মধ্যে তার সাথে যতটুকু অংশ আছে পুরো অংশটাই সমান সময়ে সমান দূরত্বে যাবে। ইঞ্জিনটা যতটুকু গেছে 5 মিটার, এই পিছনের 5 মিটারে যাবে, মাঝেরটাও 5 মিটারে যাবে, সামনের বগিও 5 মিটারে যাবে। তাহলে এটাই বলছে চলন গতির কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলতে থাকে তাহলে সেটা চলন গতি। বুঝছো? একটা ট্রেন অথবা একটা বাসের পিছনের অংশ আসতেছে সামনের অংশ, পিছনের অংশ আগে কিন্তু আবার সামনের অংশ যাবে, এটা হয় না, ব্যতিক্রম হয় না। এইভাবে দেখা গেছে যে কোনো কিছু ক্ষেত্রে তুমি সাইকেল চালাতেছো, সাইকেলের ক্ষেত্রে সাইকেলের সামনের চাকা যতটুকু যাবে পিছনের চাকা ততটুকু আগাবে, সামনের চাকা যতটুকু আগাবে পিছনের চাকা ততটুকু আগাবে। মানে সাইকেলের পুরো বডিটাই সামনের অংশ যতটুকু যাবে পুরো বডিটার মধ্যে যে কণাগুলো আছে প্রত্যেকটাই ততটুকু দূরত্ব হতে হবে। এইভাবে দেখা গেছে কি কোনো কিছু যদি আমরা চলতে থাকে যে বস্তু সকল কণা একই সময় একই দিকে চলতে থাকে, একই সময় একই দিকে চলতে থাকে। সাইকেল চালানো, রেলগাড়ি চালানো, ওই মোটর সাইকেল চালানো, যাই চালাও তুমি সাইকেলের কিন্তু পুরো অংশটাই যাইতেছে তোমার সাথে, সাইকেলের কিছু অংশ কিন্তু থেকে যাইতেছে না, অথবা কিছু অংশ কম গেছে আর কিছু অংশ বেশি গেছে, এমন না, সাইকেলের পুরো বডিটাই তোমার সাথে আস্তে আস্তে যাইতেছে, মোটর সাইকেলের পুরো বডিটাই আস্তে আস্তে যাইতেছে। বুঝছো? তো এইভাবে দেখা গেছে কি প্রত্যেকটা অংশ সমানভাবে যখন যায় তখন এই গতির হলে কি চলন গতি। প্রত্যেকটা অংশ সমানভাবে গেলে এটা কি চলন গতি। এইভাবে দেখা গেছে আমরা মনে করি টেবিলটাকে আমি একটা টেবিল, এটা মনে করি একটা, ঠিক আছে, এই ধরনের একটা বস্তু, এই বস্তুর এই অংশটা মনে করো এখানে আসছে আর এখানের অংশটা মনে করো এখানে গেছে। তো এই যে বস্তুর এই অংশটা এখানে আসছে এটাও 5 মিটার, আবার এখান থেকে যে সামনের অংশটা এখানে গেছে এটাও কিন্তু 5 মিটার, এটা কিন্তু 6 মিটার হবে। প্রথম অংশটা সামনের অংশটা যত মিটার গেছে পিছনের অংশটা তত মিটার, তার মানে বোঝা যাচ্ছে সকল অংশ কি। আবার মাঝের অংশটা মনে করো এখানে গেছে, মাঝের অংশটা কি সমান হবে। যেমন ধরো ডাস্টারটা আমি এভাবে চালাইতেছি, ডাস্টারটা এখানে আসছে, এই অংশটা মনে করো এই যে এখানে আসছে, তখন এই অংশটা এখান থেকে এখানে আসতে যতটুকু সময় লাগবে, আবার এইখান থেকে এটাকে ততটুকু সময় এবং ততটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে চলন গতি এটাও সমান দূরত্ব, সবগুলো কোনো সমান দূরত্ব। পর্যাবৃত্ত গতি কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর যেমন ধরো ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটাটা কি হইতেছে 60 সেকেন্ড পর একটা বিন্দুতে গেছে, আবার 60 সেকেন্ড পর একটা বিন্দুতে গেছে, আবার 60 সেকেন্ড পর একটা বিন্দুতে গেছে, তার মানে একটা নির্দিষ্ট সময় পর আবার একই দিকে যেতেছে। ঘড়ির কাঁটাটা আগে যেভাবে করছিল পরে এইভাবে করছে, এটা কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে কিন্তু কোনো দিক পরিবর্তন হয়। এভাবে যে পাকার গতি আছে, এর মধ্যে ওই যে চাপ, ঠিক আছে, ওইটাও কিন্তু পৃথিবীর কি পর্যাবৃত্ত আকারে করতেছে। বুঝছো? কারণ আমরা জানি ঘূর্ণন গতিও এক ধরনের কি পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। সেভাবে দেখা গেছে পর্যাবৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সংখ্যক পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে চলতে থাকে তখন এটা হলো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কিন্তু একই সময়ে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া যাবে না। এখন এই দিক থেকে এদিকে আসছে, পরেরটা ফিরে এই দিক থেকে এই দিকে আসছে, তাইলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এবং নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট বিন্দু দিয়ে, যেমন এটা একটা গতি দিছে এখানে লাগছে 10 সেকেন্ড, পরবর্তী গতি লাগছে হলো 20 সেকেন্ড, তাই না? একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর যখন এই বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, একই দিকে একবার এদিকে গেছে আরেকবার এদিকে, এমনটা একই দিকে যেভাবে ঘুরিয়া এইভাবে আসতেছে একই দিকে, এখন দেখা গেছে একবার এদিকে গেছে আরেকবার এদিকে গেছে, তাই না? ঠিক আছে।
একই দিকে একইভাবে যখন ঘুরে আসে তখন এটা কি পর্যাবৃত্ত পথ। এটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেমন মনে করো এখানে এই যে এটা, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এটা ঘুরতেছে, ঘোরার পরে এটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি না যায় তখন দেখা যাবে কি এটা পর্যাবৃত্ত গতি আওতায় পড়বে না। এবং নির্দিষ্ট সময় পর পর যদি না হয়, একবার 5 মিনিট, আর করেছে 10 মিনিট, আর করেছে 15 মিনিট, তখন হবে না। নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর এবং একই দিকে হতে হবে, একবার করে এই দিকে আসছে আরেকবার করে এই দিকে আসছে, এটা হবে, ঠিক আছে। তখন এই গতিটা হইল কি পর্যাবৃত্ত গতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন প্রকার গতি বিষয়ে আজকে আলোচনা করলাম। আমরা এগুলো তোমাদের পাঠ্য বই কিন্তু অবশ্যই আছে, আমরা পাঠ্য বই পার্ট 2-2, ঠিক আছে, বিভিন্ন প্রকার গতি, এটা আমরা নিজেরা পড়ব। আর আমি যতটুকু আলোচনা করছি তোমরা পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে সেই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবা, দেখবা এবং অবশ্যই নিজেরা শিখার চেষ্টা করবে। তোমরা নিজেরা যদি না শিখো তাইলে কিন্তু আমরা কিছু করতে পারবো, তোমাদেরও সদিচ্ছা থাকতে হবে। শিক্ষার্থী যদি সদিচ্ছা না থাকে, শিক্ষক শত চেষ্টা করলেও ওই শিক্ষার্থীকে শেখাতে পারবে না। শিক্ষার্থীর ইচ্ছা শক্তিটা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা আমরা যাতে সবাই অনলাইনের মাধ্যমে দেখি এবং দেখে আমরা বইয়ের মধ্যে যে আছে, বইয়ের আরও অনেক উদাহরণ আছে, এগুলো আমরা পড়বো। পড়ার পরে আমরা পরবর্তীতে আমরা আগামী ক্লাসে আমরা সাধারণত ভেক্টর, স্কেলার এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি, এই বিষয়ে রাশি সংক্রান্ত বিষয়ে বিষয়ের জন্য আমরা প্রথমে আলোচনা করছি রাশি কি, রাশির মধ্যে আছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এই বিষয়ে আমরা আগামী ক্লাসে আশা করি ইনশাআল্লাহ আলোচনা করব। এই বলে আজকে আবার অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।